বিশ্বকাপ বাছাই পর্বে স্পেন একটা দুর্দান্ত স্টেটমেন্ট উইন নিয়ে নিজেদের টানা পঞ্চম ম্যাচ জিতেছে। 5 ম্যাচে 5টাই জয়। জর্জিয়াকে তারা হারিয়েছে 4-0 গোলে। যে ম্যাচে রদ্রি নেই, পেদ্রি নেই, যে ম্যাচে লামিন ইয়ামালও নেই, সেই ম্যাচটা জিতেছে তারা। প্রথমে ওয়ারজাবাল তিনি একটা পেনাল্টি কিক থেকে ব্যবধানটা 1-0 করেছেন। এরপর মার্তিন জুবিমেন্দি ফ্যাবিয়ান রুইজের একটা পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেছেন। 3 নম্বর গোলটা এসছে ফেরান তোরেসের পা থেকে। ওয়ারজাবাল বাঁ দিক থেকে একটা সুন্দর অ্যাসিস্ট করেছেন। প্রথমার্ধে 3টা গোল নিয়ে তারা ব্রেকে গেছে। সেকেন্ড হাফের শুরু থেকে আবারও সেই ডমিনেন্স, মিডফিল্ড ডমিনেন্স, যারা স্টার্ট করেছিলেন সবাই বেশ ডমিনেন্স পারফরমেন্স দেখিয়েছেন। এরপরে ব্যবধানটা 4-0 করেছেন ওয়ারজাবাল। সেখান থেকে ডান দিক থেকে একটা ক্রস ছিল ফেরান তোরেসের। আর এই ম্যাচের স্ট্যাটগুলো যদি আমরা দেখি, সেখানেও একই কথা, স্পেনের আটার ডমিনেন্স। দেখেন, স্পেনের এই ডমিনেন্সটা কিন্তু এইবারের কোয়ালিফায়ারের একেবারে শুরু থেকে চলছে। 5 ম্যাচে 5টা তারা জিতলো। 5 ম্যাচের মধ্যে 19টা গোল তারা করলো। 5 ম্যাচে কোনো গোল তারা কিন্তু কনসিড করে নাই। হ্যাঁ, এখন হচ্ছে কি আপনার গতকালকে স্পেন ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাইটা করে ফেলতে পারতো, সেটা নিশ্চিত হয়ে যেত। কিন্তু হচ্ছে আপনার টার্কি যখন আলটিমেটলি বুলগেরিয়াকে তারা হারিয়ে দিল 2-0 গোলে, তখন জিনিসটা এমন হয়ে দাঁড়িয়েছে যে স্পেনের 15 পয়েন্ট, তুরস্কের 12 পয়েন্ট, এবং এই দুটা দলের মধ্যেই তো আসলে লাস্ট ম্যাচ, ডের ম্যাচ রয়েছে। সেই ম্যাচে যদি স্পেন ন্যূনতম আসলে ড্র করতে পারে, তখন হচ্ছে গিয়ে তাদের সেই সুযোগটা রয়েছে। এখানে পয়েন্টটা আসলে 15 হবে স্পেনের পয়েন্টটা, টার্কির পয়েন্ট হচ্ছে 12, এবং সেই জায়গায় স্পেনের জন্য অলমোস্ট হচ্ছে গিয়ে তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে ফেলেছে, সেটা বলাই যায়। এই জায়গায় আপনি আরো একটা জিনিস খেয়াল করুন, এই যে দে লা ফুয়েন্তের অধীনে যে স্পেন দলটা, সব মিলিয়ে স্পেনের এখন উইনিং স্ট্রিক তাদের চলছে 30, মানে 30 ম্যাচ হচ্ছে গিয়ে তারা প্রতিপক্ষের আন্তর্জাতিক ম্যাচ তারা হচ্ছে গিয়ে হারে না। আপনার মনে থাকবে যে ভিসেন্তে দেল বক্সের আন্ডারে 2010 থেকে 2013 টানা 29টা ম্যাচ তারা আসলে অপরাজিত ছিল। সেই রেকর্ডটা ভাঙলো হচ্ছে গিয়ে এইবারের স্পেন। এবং এখনকার স্কেলে যে শুরুতে আপনি বলছেন না যে পেড্রি নাই, রদ্রি নাই, আপনার লামিন ইয়ামাল নাই, এই তিনজনকেও কিন্তু আপনার হচ্ছে গিয়ে ধরেন 3টা শিওর শট হিসেবে, রড্রিগটা হয়তো বা ইনজুরি থেকে টানা তিনি ইনজুর্ড হচ্ছেন, ইনজুরি থেকে ফিরছেন, ওই বাকি দুইজনকে তো আপনি হচ্ছে কি অ্যাকোমোডেট করবেনই আপনার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে। সুতরাং আমি দেখছিলাম যে গ্যারি লিনেকারও হচ্ছে ওই দিন বলছিলেন যে 2026 ওয়ার্ল্ড কাপের ফেভারিটের হিসাব করলে সবার আগে তিনি স্পেনের নামটাই রাখবেন। আমার মনে হয় সেই যাত্রাটা দে লা ফুয়েন্তের আন্ডারে হচ্ছে গিয়ে ফাইন ভাবে আসলে স্পেন কন্টিনিউ করছে। আর লুই দে লা ফুয়েন্তে এত ভালো একটা সিস্টেম দাঁড় করেছেন। ওয়ারজাবালকে সেন্টার ফরওয়ার্ড পজিশনে, ফলস 9 পজিশনে খেলাচ্ছেন। ওয়ারজাবাল হ্যাজ বিন ব্রিলিয়েন্ট, হি ইজ মেকিং দ্য পাসেস, ভালো পাসিং রেঞ্জ আছে। দুই উইঙ্গার যখন লামিন ইয়ামাল খেলছেন, যখন ফেরান তোরেস খেলছেন তার পাশে, এই পাশে যখন নিকো উইলিয়ামস, এই ম্যাচে তো নিকো উইলিয়ামসও ছিল না, তিনি কোনো কার্পণ্য করেন না তাদের প্লেয়ারকে অ্যাসিস্ট করতে, বল ছেড়ে দিতে। আবার যখন নিজের গোল করার সময় আসে, তিনি তখন এগিয়ে গিয়ে সেই গোলগুলোও করছেন। মিডফিল্ড পজিশনে মিকেল মেরিনো স্টার্ট করেছেন। মিকেল মেরিনো, জুবিমেন্দি অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, ভালো একটা বোঝাপড়া। ফ্যাবিয়ান রুইজ তিনিও স্টার্ট করেছেন, তিনিও একটা অ্যাসিস্ট করেছেন। ওয়ারজাবালের ম্যাচটা একটা হিসেব করলে 2টো গোল 1টা অ্যাসিস্ট, ফেরান তোরেস 1টা গোল 1টা অ্যাসিস্ট। আর প্রথমে যে পেনাল্টিটা পেলো, সেটাও ফেরান তোরেসের একটা ক্রস থেকে গিয়ে জর্জিয়ার একটা ডিফেন্ডারের হাতে লেগে একটা হ্যান্ডবল পেলো। মানে কেভারাৎসেলিয়া মানে ওয়াজ অ্যাবসলিউটলি ক্লুলেস যে হাউ টু ডিফেন্ড এগেইনস্ট স্পেন। একেবারে ঘরের মাঠে জর্জিয়ার 4-0 গোলের একটা বড় হারই দেখলো। এক্স্যাক্টলি, এবং এইটা আসলে শুধু কেলিয়া বা হচ্ছে আপনার জর্জিয়ানা, এখন স্পেনের এগেনস্টে নামতে সবাই আলটিমেটলি হচ্ছে সেই চিন্তা ভাবনাটাই করবেন যে ওয়ার্ল্ডের মোস্ট ডমিনেটিং একটা অ্যাটাকিং সাইডের এগেনস্টেই তাদের মাঠে নামতে হচ্ছে। আজ রাতেও কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে, সেখানে ফ্রান্স ইংল্যান্ডের ম্যাচ যেমন রয়েছে, এবং ওই দুটো দলই তো আসলে কোয়ালিফাই করে ফেলেছে, ফ্রান্স এবং ইংল্যান্ড। সুতরাং নজরটা থাকবে ইতালি নরওয়ের ম্যাচের ওপর এবং পর্তুগাল আর্মেনিয়া ম্যাচের ওপর। ইতালি নরওয়ে সেই ম্যাচটা ইন্টারেস্টিং হবে এই জন্য যে ইতালির তো একটা মানে ইম্পসিবল রান তাদের মেক করতে হবে যদি তারা ওয়ার্ল্ড কাপে ডিরেক্ট কোয়ালিফাই করতে চায়। মানে হিসেবটা এমন দাঁড়িয়েছে আপনার ইতালি আর নরওয়ের, যে পয়েন্ট টেবিলটা দেখলে আমরা বুঝতে পারবো না, 9 গোলের ব্যবধানে হচ্ছে কি আপনার মিনিমাম ইতালিকে এই ম্যাচটা জিততে হবে। নরওয়ের এগেনস্টে 9 গোল দেয়া অসম্ভব একটা কাজ। যদিও আপনার এই ইতালি 2019 সালে রবার্তো মানচিনির আন্ডারে আর্মেনিয়াকে 9-1 ব্যবধানে হারিয়েছিল, বাট সেটা ছিল আর্মেনিয়া, আর এটা হচ্ছে নরওয়ে যারা এইবারের
কোয়ালিফায়ারে এখন পর্যন্ত একটা সলিড স্টেটমেন্ট পারফরমেন্স তারা দিচ্ছে। একেবারে নরওয়ে আসলে যেই ডমিনেন্সটা দেখিয়েছে পুরো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের একেবারে গ্রুপ স্টেজে, তো এমন কোনো সিনারিও আপনি কল্পনা করতে পারবেন না যেখানে ইতালি আসলে ঘরের মাঠে সান সিরোতে খেলা হলেও সেখানে 9টা গোল আসলে নরওয়েকে দেবে। নরওয়ে ওইভাবেই প্রস্তুতি নেবে। আর পয়েন্ট টেবিলটা যদি একবার দেখেন তাহলে বুঝতে পারবেন গোল ব্যবধানে নরওয়ে কতটা এগিয়ে। আর ইতালিকে ঠিক 9টা গোলই দিতে হবে নরওয়েকে, বা 9 গোলের ব্যবধানে জিততে হবে। সেই ব্যবধানটা যদি থাকে তাহলে গোল ব্যবধানে এগিয়ে থাকবে ইতালি, আর এই ম্যাচটাতে পয়েন্ট হয়ে যাবে সমান সমান। তখন সরাসরি খেলার একটা বিশ্বকাপে কি বলে থ্রু করে যাবে ইতালি। ইকুয়েশনটা আসলে এমন যে 12টা গ্রুপ রয়েছে ইউরোপের, সেই 12টা গ্রুপের চ্যাম্পিয়ন দলটা সরাসরি আসলে থ্রু করবে, এবং রানার্স আপ যারা হবে তাদের আবার নেশনস লিগের ওই 1-2 যারা থাকছে না তাদের সাথে হচ্ছে প্লে অফ খেলে ওই জায়গাটা থেকে হচ্ছে বাকি দলগুলো নিশ্চিত হবে। এখন দেখেন খেলাটা হচ্ছে সান সিরোতে, গাত্তুসোর আন্ডারে এখন পর্যন্ত হচ্ছে ইতালি আনবিটেন রয়েছে। ইতালির প্রথম যেই মানে ওই নরওয়ের সাথে যে ডিফারেন্সটা হয়েছে সেটা তো হচ্ছে গিয়ে নরওয়ের সাথেই তারা ওই ম্যাচটা হেরেছিল, এরপর হচ্ছে ইতালি কোনো ম্যাচ হারেনি। লাস্ট উইকে লাস্ট ম্যাচ ডেতে আমরা দেখলাম মলদোভার সাথে একটা বিপদ হতে পারতো, যদিও তারা শেষ পর্যন্ত আসলে বেঁচে গেছে 2-0 গোলের জয়ে। তারপর আসলে গাত্তুসো যেই জিনিসটা বলছেন তারাও বাস্তবতাটা বুঝে তারাও আসলে এখন টার্গেটটা করছেন যে প্লে অফ যেটা রয়েছে, যেটা আগামী 3 মাস পর খেলা হতে পারে কাদের সাথে, সেইটা হচ্ছে ওই চেক রিপাবলিকও সেখানে হতে পারে, এই জিনিসটা এখনো শিওর হয় নাই। তো ওই হিসেব করেই তারা এখন টার্গেটটা আসলে সেট করছে। এটা আমাদের জার্নির একটা গুরুত্বপূর্ণ ধাপ আমাদের খেলার মান বাড়ানোর জন্য, অর্থাৎ আজকের যে ম্যাচটা নরওয়ের এগেইনস্টে তারা খেলবে, নরওয়ে দল বেশ শক্তিশালী, তবে সান সিরোতে আমাদের সঙ্গে 70,000 সমর্থক থাকবে। প্লে অফ ইতালির জন্য অবধারিত, এই 3 মাস ফুটবলারদের সাথে টাচে থাকার চেষ্টা থাকবে, সেটা হোক চা কফির আড্ডায়, সে পর্যন্ত সবার সবচেয়ে ভালো কন্ডিশনে থাকাটা জরুরি। ডিরেক্টলি কিন্তু বলে দিয়েছেন যে আমার যেখানে যেখানে যাওয়া দরকার, কারণ হচ্ছে কি আপনার তখন ক্লাব ফুটবলের সিজনটা আবার স্টার্ট হয়ে যাবে। গাত্তুসো সেখানে সেখানে যাবেন, প্লেয়ারদেরকে মোটিভেটেড রাখার ট্রাই করবেন, কারণ এই ইতালিকে বিশ্বকাপে না দেখতে পেরে এই প্রজন্ম কিছুটা ইউজ টু হয়ে গেছে, যেটা আসলে মানে ইতালির সাথে যায় না। আপনি দেখেন 22 বিশ্বকাপ আপনি ইতালিকে পান নাই, 18 বিশ্বকাপ আপনি ইতালিকে পান নাই, সুতরাং হচ্ছে ওই জায়গাটা আসলে গাত্তুসোরাও তো ফিল করেন। ইতালির লাস্ট গোল্ডেন জেনারেশনও যদি আপনি বলেন ওই গাত্তুসোদের জেনারেশনটাই আসলে ছিল, তো ওইটা একটা বিগ রেসপন্সিবিলিটি। এবং গাত্তুসো তো মানে এই ম্যাচটাতে আপনার সান্দ্রো তোনালিকে তিনি ইউজ করবেন না, রিজনটা হচ্ছে তার একটা কার্ড নিষেধাজ্ঞা আসলে রয়েছে। পরের ম্যাচে যদি আজকের ম্যাচটা তো কার্ড ইতালি হয়ে তিনি কনসিড করেন, তখন আপনি প্লে অফ ম্যাচটাতে সান্দ্রো তোনালিকে আপনি পাবেন না। তো ফ্রাত্তেসি ব্যাক করছেন, এটা একটা প্লাস পয়েন্ট। এবং মানে আমার মনে হচ্ছে যে এই ইতালির এখন একটা আসলে স্টাইল অফ প্লে গাত্তুসোর আন্ডারে সেটা ইতালি দাঁড় করিয়ে ফেলেছে। এই ম্যাচটাতে রাতে গিয়েও স্টার্ট করবেন, রিকার্দো কালাফিওরিকে পাওয়া যাবে না, সে ইতালির ক্যাম্প ছেড়ে চলে গেছে। তিনি এই বিষয়টা আক্ষেপও জানিয়েছে, প্লাস এটা যে বাস্তবসম্মত একটা ডিসিশন রিকার্দো কালাফিওরি নিয়েছে সেটাতেও তিনি সম্মত জানিয়েছেন। কোনো সমস্যা নেই, 3-5-2 ফরমেশনে একটা স্টার্ট করার একটা সম্ভাবনা দেখছি আমরা, হয়তো সেভাবে স্টার্ট করবেন গাত্তুসো। সান সিরোতে খেলা, সমর্থকরা থাকবেন, সব মিলিয়ে একটা ভালো সাপোর্ট তিনি পাবেন হোম ক্রাউডের কাছ থেকে। কিন্তু 9-0 গোলের জয় পাওয়াটা আসলে যে অবাস্তব, সেই বাস্তবতাটা আসলে গাত্তুসো মেনেই নিয়েছেন। প্লে অফটা ইতালিকে খেলতেই হচ্ছে এই আগামী 2026 বিশ্বকাপের জন্য, যদি তারা কোয়ালিফাই করে সেখানে উতরে যেতে পারে। ইতালির আপনার এখন পর্যন্ত যেটা হয়ে গেছে যে তাদের প্লে অফ খেলাটা আলটিমেটলি আসলে নিশ্চিত হয়ে গেছে, কারণ এই গ্রুপের বাকি দলগুলো অলরেডি তারা এলিমিনেটেড হয়ে গেছে। তবে হল্যান্ডের জন্য আসলে একটা রেকর্ডের টাইম রয়েছে। লেভানডফস্কিকে আমরা দেখেছিলাম 16টা গোল করেছিলেন তিনি কোয়ালিফায়ারে, হল্যান্ডের গোল হয়ে গেছে 14টা, এবং যেভাবে তিনি আসলে পোচারের ভূমিকায় একের পর এক ম্যাচ তিনি এই সিজনে গোল করে যাচ্ছেন ক্লাব ন্যাশনাল টিমের হয়ে, সেই জায়গায় ইতালির ডিফেন্সের জন্য আজকে একটা চ্যালেঞ্জ আসলেই থাকবে। দেখা যাক এই ম্যাচটা শেষ পর্যন্ত কোন জায়গাটায় যে দাঁড়ায়। পর্তুগালের ম্যাচটাও তো একটু হলেও ইম্পর্টেন্ট পাড়িয়ে দিয়েছে, যখন পর্তুগাল লাস্ট ম্যাচটা আসলে আয়ারল্যান্ডের কাছে হেরে গেল। অবশ্যই পর্তুগাল আসলে দু ধাপে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার চান্সটা হারিয়েছে। প্রথমে সেই হাঙ্গেরির সঙ্গে ম্যাচটাতে শেষ মিনিটে গোল খেলো, সপোজলাই গোল দিলেন, ড্র করে ম্যাচটা শেষ হলো। সরাসরি কোয়ালিফাই করা হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। যেই রানটা তিনি শুরু করেছিলেন কোয়ালিফাইংয়ের শুরুর ম্যাচগুলো থেকে, গোলের পরে গোল করছিলেন, তারপরে আয়ারল্যান্ডের এগেনস্টে একটা রেড কার্ড খেয়ে তাকে মাঠ ছাড়তে হলো। প্লাস আয়ারল্যান্ডের বিপক্ষে অলরেডি তারা 2-0 গোলে তখন পিছিয়ে ছিল। এখন গিয়ে প্রেশারটা পর্তুগালের উপরে। তবে পর্তুগাল এমন একটা পজিশনে আছে গ্রুপ টেবিলে,
পর্তুগাল একটা ড্র যদি আনতে পারে তাহলেই তারা থ্রু করে যাবে। কিন্তু ব্রুনো ফার্নান্দেজ বলছেন যে পর্তুগালের কোনো প্লেয়ারের ওই মেন্টালিটি থাকে না, বা পর্তুগাল ও জন্যই খেলে না যে আমরা ড্রয়ের জন্য খেলবো বা আমরা ডিফেন্ড করব, আমরা সবসময় জয়ের জন্য খেলবো, সেটাই বলেছেন ব্রুনো ফার্নান্দেজ। পর্তুগালের এই মুহূর্তে গোল ব্যবধানটা 5, পয়েন্ট আছে 10। ওদিকে হাঙ্গেরি খেলবে অন্য ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে, সেটাও হাঙ্গেরির হোম ম্যাচ, আর এইদিকে পর্তুগালও খেলবে নিজেদের হোমে আর্মেনিয়ার এগেনস্টে। মানে আর্মেনিয়া তো আপনার অলরেডি হচ্ছে কি ইকুয়েশনের বাইরে চলে গেছে, এবং পর্তুগালের মানে একটা ড্রই পর্তুগালকে আলটিমেটলি আজকের ম্যাচটাতে হচ্ছে ওয়ার্ল্ড কাপে ডিরেক্টলি কোয়ালিফাই করার সুযোগটা দিয়ে দিবে। যদিও ক্রিশ্চিয়ানো রোনালদো যেহেতু রেড কার্ড তিনি পেয়েছেন, আজকের ম্যাচটা তিনি খেলছেন না। তবে একটা শঙ্কা রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর এই নিষেধাজ্ঞাটা আসলে লম্বা হয়ে যায় কিনা, ওইটা একটা নিয়ে চিন্তার কারণ ধরেন হচ্ছে যে পর্তুগাল পা হরকালো, স্লিপ করলো, এবং সেইটা হচ্ছে গিয়ে আপনি প্লে অফ ম্যাচে হচ্ছে গিয়ে পর্তুগালকে আপনি পাচ্ছেন না, এমন একটা ইকুয়েশন, ক্রিশ্চিয়ানো রোনালদোকে আপনি পাচ্ছেন না, এমন একটা ইকুয়েশন হয়ে দাঁড়ায়। মার্চ উইন্ডোতে যদি আপনি ম্যাচ না খেলেন, ধরেন ক্রিশ্চিয়ানো রোনালদোর 3 ম্যাচের সাসপেনশন হলো, আপনি মার্চ উইন্ডোতে যদি কোনো প্র্যাকটিস ম্যাচ আপনি না খেলেন, তখন সেটা আসলে ওয়ার্ল্ড কাপে যে সেইটার ওই রেসটা থাকবে কিনা, এসব কিছু নিয়েই পর্তুগাল তারা চিন্তা ভাবনা করছে। এবং গঞ্জালো রামোসকে আজকের ম্যাচের শুরু থেকে আমরা দেখব, সেটা পর্তুগালের রবার্তো মার্টিনেজের জন্য একটা দুশ্চিন্তার কারণের অনেকটাই কমিয়ে দিয়েছে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই রেড কার্ডটা নিয়েই কিন্তু তিনি কথা বলেছেন। আমি ক্রিশ্চিয়ানোর রিয়াকশন দেখেছি, রোনালদোকে উস্কে দেওয়া হয়েছিল, যেটা ম্যাচের শুরু থেকেই ছিল, এমনকি প্রি ম্যাচ প্রেস কনফারেন্স থেকেই। ওর অ্যাকশনটা বিপজ্জনক ছিল না, কিন্তু ওর রিয়াকশনের জন্যই সেই রেড কার্ডটা হয়েছে। আমরা ঘটনাটা তুলে ধরবো, যেন তার নিষেধাজ্ঞা লম্বা না হয়, সেটা হলে অবিচার হবে একেবারে। কারণ আপনি যখন প্রি ম্যাচ কনফারেন্স ছিল, সেখানে রোনালদোকে প্রশ্ন করা হয়েছিল আয়ারল্যান্ডের সমর্থকরা আপনাকে মোটেও পছন্দ করে না, চারপাশ থেকে দুধ্বনি থাকবে। ইনফ্যাক্ট রোনালদো আপনার যতবার পেনাল্টি এরিয়ার ভেতর ঢুকছিলেন, ততবারই হচ্ছে কি তাকে উদ্দেশ্য করে আসলে সাউন্ড হচ্ছিল সেখানে। হ্যাঁ, তিনি প্রি ম্যাচ কনফারেন্সে বলেও ছিলেন যে আমি আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো ছেলে হয়ে থাকবো, আই উইল বি এ গুড বয়। কিন্তু গুড বয় আর থাকতে পারলেন কই রোনালদো? আসলে বারবার তাকে উস্কানি দেয়া হচ্ছিল, বারবার তাকে পেনাল্টি এরিয়া বা পেনাল্টি এরিয়ার আশেপাশে ধাক্কা দেওয়া হচ্ছিল। এক পর্যায়ে গিয়ে তিনি একটু মেজাজ হারালেন, আর সেখানে তিনি যদি মেজাজটা ধরে রাখতে পারতেন, হয়তো পর্তুগালের কাছে একটা চান্স ছিল ম্যাচে ফেরার, কিন্তু সেটা তো হয়নি। রোনালদো তো নিজের মেজাজটা হারিয়ে ফেললেন, একটা এলবো ছিল, আর সেখানে ভিএআর এর সহযোগিতা রেফারি দেখলেন যে একটা ডেলিবারেট ফাউল, আর রেড কার্ডটা নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে আসলে এইসব ঘটনার কারণে যে ক্রিশ্চিয়ানো রোনালদো মেজাজ হারিয়েছেন, সে কারণে হয়তো বা পর্তুগাল যদি সাসপেনশনটা লম্বা হয়, তারা হয়তো অ্যাপিলটা করবে। তবে এই জায়গায় হচ্ছে পর্তুগালের জন্য আরও একটা খুশি সংবাদ হচ্ছে, ব্রুনো ফার্নান্দেজ লাস্ট ম্যাচটায় তো তিনি ছিলেন না, এই ম্যাচটায় তিনি ওই সাসপেনশন কাটিয়ে তিনি ফিরছেন। দেখা যাক পর্তুগাল আজ রাতেই ওয়ার্ল্ড কাপটা সিকিউর করে ফেলতে পারে কিনা, ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.